আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ পাকিস্তানকে 2-1 সিরিজ হারিয়েছে, র্যাঙ্কিংয়ে 9-এ উঠে গেছে এবং এটা ডেফিনেটলি বাংলাদেশের জন্য একটা ভালো নিউজ। তবে যে সমস্যাটা নিয়ে বাংলাদেশ এখনো পর্যন্ত ক্যারি করে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে, সেটা হচ্ছে একটা ভাঙাচোরা মিডল অর্ডার। বাংলাদেশের ব্যাটিংয়ের মিডল অর্ডারটাই ছিল বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে শক্তিশালী জায়গার মধ্যে একটা। বাংলাদেশের গোল্ডেন এজের কথা যদি চিন্তা করেন, 2014-15 সেই সময়টার কথা, এবং টুয়ার্ডস 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, লিডিং টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড কাপ 2019, ওই সময়টায় বাংলাদেশের যে মিডল অর্ডারটা ছিল, আমার মনে হয় ইতিহাসের সবচেয়ে সেরা মিডল অর্ডার বাংলাদেশের সেই সময়টাই ছিল। এবং সেখানে আপনি চিন্তা করে দেখেন, মিডল অর্ডারের ঘটনাটায় যদি তাকান, সেখানে সাকিব আল হাসান ছিলেন, সেখানে মুশফিকুর রহিম ছিলেন, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, সেখানে নিচের দিকে ফিনিশ করার জন্য নাসির হোসেনদের মতো ক্রিকেটাররা ছিলেন। সো এই যে একটা ভালো কম্বিনেশন, যেখানে অন্তত মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান এমন তিনজন ক্রিকেটার ছিলেন যাদের উপর আপনি আসলে ভরসা রাখতে পারতেন যে তারা মিডল ওভার্সগুলোতে খুব ভালো একটা চ্যানেল তৈরি করে দিতে পারবেন, বাংলাদেশের ব্যাটিংয়ের টেম্পোটা ধরে নিয়ে যেতে পারবেন, ভালো প্রতিপক্ষের বিরুদ্ধেও স্পিন এবং পেস দুই ডিপার্টমেন্টের এগেনস্টে তারা নিয়মিত রান তুলতে পারবেন, এবং যারা ডেথ পর্যন্ত চলে যেতে পারবেন, ইনিংসটা একটু লম্বা করে যদি শেষের দিকে চলে যায়, সেখানে কিন্তু এই তিনজনেরই সে অ্যাবিলিটি ছিল। মাহমুদুল্লাহ এবং সাকিবের বিশেষ করে অ্যাবিলিটি খুবই ভালো ছিল টু ফিনিশ দ্য গেম অফ, টু হিট দোজ বিগ শটস, এবং রান রেটটাকে খুব উপরের দিকে নিয়ে যাওয়ার একটা অ্যাবিলিটি তাদের ছিল। সো ওই পজিশনগুলোর মধ্যে যখন বাংলাদেশের একটা ক্রাইসিস তৈরি হলো 2023 ওয়ার্ল্ড কাপের পরবর্তী সময়টার কথা যদি বলি, সেখানে কিন্তু বাংলাদেশের মিডল অর্ডারটা অনেকটাই ভঙ্গুর হয়ে গেছে, এবং এখনো পর্যন্ত একজন ক্রিকেটারকেও আপনি পিন পয়েন্ট করে বলতে পারবেন না যিনি ওই তিনজনের পজিশনটা ঠিকঠাকভাবে ধরতে পেরেছেন এই দলটা, এবং নিজের জায়গাটাকে খুব সমুন্নত রাখতে পেরেছেন অন্তত ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো এই সমস্যাটা আসলে কিভাবে তৈরি হলো ওভারঅল আমরা যদি চিন্তা করে দেখি, টি-20 আসার পর থেকেই বাংলাদেশের যে ঝোঁকটা শুরু হয়েছে টি-20 ফরম্যাটকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য বা টি-20 ফরম্যাটের জন্য নিজেদের প্রস্তুত করার জন্য, তো সেই প্র্যাকটিসগুলো বেশি চলতে চলতে 1-2 বছর পর পর টি-20 ওয়ার্ল্ড কাপ আসে, সেগুলো নিয়ে প্রস্তুতি নিতে নিতে যেটা হয়েছে যে বেশিরভাগ ব্যাটাররাই এখন টি-20 মোল্ডেই ব্যাটিংটা করা নিয়ে খুব বেশি মনোযোগী হয়ে গেছেন, এবং মিডল অর্ডার ব্যাটারদের যে একটা স্থায়িত্ব থাকে, মিডল অর্ডার ব্যাটারদের যে একটা আলাদা রকম স্পেশালিটি থাকে, ওই স্পেশালিটিটাই কিন্তু আমরা এখন হারিয়ে ফেলতে বসেছি বলা যেতে পারে। এবং সেই স্পেশালিটিগুলো কি আপনি চিন্তা করে দেখেন, মিডল অর্ডারের ব্যাটারদের আসলে কি করতে হয় যখন মিডল ওভার্সে তারা নামছেন। প্রথম পাওয়ার প্লের মতো করে ফিল্ড রেস্ট্রিকশনসও নেই, এবং সেই সাথে প্রতিপক্ষের যারা বোলাররা রয়েছেন সেই সেরা মিডল ওভার্স বোলাররাও তখন বল করতে আসছেন, বেশিরভাগ সময় দেখা যায় স্পিনাররা আসছেন, কিংবা মিডল অর্ডার স্পেশালিস্ট পেস বোলাররা বা মিডল ওভার স্পেশালিস্ট পেস বোলাররা বল করতে আসছেন। তাদের এগেনস্টে আপনার খুব বেশি ঝুঁকি নেওয়ারও সুযোগ নেই, আবার খুব বেশি ডট বল খেলারও সুযোগ নেই। সো কি করতে হবে, মূলত ভালো বলগুলো থেকে সিঙ্গেলস বের করা, ডাবলস বের করা, গ্যাপগুলো খুঁজে নেওয়া, প্রতি ওভারে 4-5 রান করে নিয়ে রানটাকে টিক ওভার করতে থাকা, এবং একটু একটু করে খারাপ বলের জন্য ওয়েট করতে থাকা যে একটা বাজে বল পেলেই সেখান থেকে একটা বাউন্ডারি বের করে আনবেন। তো আলটিমেটলি কাজটা হচ্ছে মেট্রোনমিক একটা কাজ, কাজটা হচ্ছে মেশিনটা চালু রাখার একটা কাজ, যে ওয়েল অয়েল মেশিনের মতো রানের চাকা ঘুরতে থাকবে, খুব একটা ঝুঁকি না নিয়ে আস্তে আস্তে করে আমরা ডেথ ওভার্সের দিকে এগিয়ে যাব। এইটাই হচ্ছে মূলত মিডল অর্ডার ব্যাটারদের মূল কাজের জায়গা, এবং সেই জায়গাটাতে এক্সপার্ট ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা যদি তাদের ডট বল পার্সেন্টেজের কথা চিন্তা করে দেখি, ওয়ানডে ফরম্যাটে সাকিব আল হাসানের বোধহয় 32-33% ডট বল পার্সেন্টেজ থাকে, মুশফিকুর রহিমের সিমিলার থাকে, মাহমুদুল্লাহ রিয়াদের একটু বেশি 37-এর মতো হবে হয়তো। তবে এই তিনজনের ওই অ্যাবিলিটিটা কিন্তু খুব দারুণভাবে ছিল যে যারা গ্যাপসগুলো বের করে নিতে পারবেন, সিঙ্গলস ডাবলস বের করতে পারবেন, খারাপ বলগুলোকে বাউন্ডারিতে পাঠিয়ে দিতে পারবেন, এবং রানের চাকাটা সচল রাখতে পারবেন ওই মিডল ওভার্সে, বাংলাদেশকে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারবেন। এক্সট্রা যেই অ্যাডেড অ্যাবিলিটি তাদের ছিল সেটা হচ্ছে শেষ দিক পর্যন্ত যদি তারা পৌঁছে যান, সামওয়ান লাইক মাহমুদুল্লাহ রিয়াদ, সামওয়ান লাইক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, দে হ্যাভ গ্রেট হিটিং অ্যাবিলিটি, যে হিটিং অ্যাবিলিটিটাও তারা ব্যবহার করে ডেথ ওভার্সটাকেও কাজে লাগাতে পারেন দারুণভাবে, বা শেষ 10 ওভারের ব্যাটিংটার সময়ও তারা খুব এফেক্টিভ হয়ে যান। তো বাংলাদেশের কারেন্ট যেই দলটা রয়েছে, যেই দলে যেসব প্লেয়াররা রয়েছেন, তাদের কিন্তু একটা অ্যাবিলিটি বেশ ভালো, আপনি নোটিস করে দেখবেন যে তারা কিন্তু ছক্কা মারতে পারেন বেশ ভালো, তাদের বাউন্ডারি হিটিং অ্যাবিলিটিও বেশ ভালো, অর্থাৎ রেঞ্জ হিটিংটা
খুবই ইমপ্রুভড। আমি বলবো সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তাদের তুলনায় রেঞ্জ হিটিংটা তাওহিদ হৃদয় হয়তো একটু বেটার। আপনি লিটনের কথা বলতে পারেন, যাকে এখন মিডল অর্ডারে খেলানো হচ্ছে, তারও হয়তো একটু বেটার। আফিফ হোসেন ধ্রুব তিনি খেলতে পারেন এই ধরনের বড় বড় শট। এই বিষয়গুলো কিন্তু একটা ইমপ্রুভমেন্ট এসছে এবং টি-20 খেলতে খেলতেই বিষয়গুলো আসলে এক্সপোজড হয়েছে। বাট মেইন প্রবলেমের যে জায়গা সেটা হচ্ছে স্ট্রাইক রোটেশন করা, ডট বলটাকে কমিয়ে আনা। এই জায়গাগুলোতে আমার মনে হয় বাংলাদেশের কারেন্ট মিডল অর্ডার অনেক বিশালভাবে স্ট্রাগল করছে এবং তাদের লিমিটেশনগুলো ফুটে উঠছে খুবই খারাপভাবে বলা যায়। এক্সপোজ হয়ে যাচ্ছি আমরা ওয়ানডে ক্রিকেটে। সো রিসেন্ট এক্সাম্পল যদি আমরা চিন্তা করে দেখি যে পাকিস্তানের এগেনস্টে মিরপুরে যখন 3 ম্যাচের ওডিআই সিরিজটা আমরা খেললাম, খুবই ভালো ব্যাটিং সার্ফেসে কিন্তু খেলাগুলো হয়েছিল এবং এমনই ব্যাটিং সার্ফেস এটা, আপনি মূলত 280 থেকে 300 320 এই রেঞ্জের মধ্যে রান করবেন যে কোনো ব্যাটিং সাইড, তারা কিন্তু এরকমই কিছু একটা টার্গেট হয়তো করতো। তবে সেই 50 ওভারে 320 রান 330 রান করতে হলে একটা যে ফেজ বাই ফেজ ট্রানজিশনগুলো করা প্রয়োজন হয়, প্রত্যেকটা ব্যাটারদের যেই ভিন্ন ভিন্ন রোলটা পালন করতে হয়, সেখানে গিয়ে বোধহয় বাংলাদেশ ধরা খেয়েছে বলা যেতে পারে। এবং সেটা প্রথম ম্যাচ থেকে আমরা দেখেছি। প্রথম ম্যাচে খুব বেশি প্রয়োজন হয়নি, 114 চেস করেছিল বাংলাদেশ, 15 ওভার 1 বলের মধ্যেই সেই রানটা তারা চেস করে, সেই ম্যাচটাকে আমরা সাইড করে রেখে দিই। দ্বিতীয় যে ম্যাচটা ছিল যেখানে পাকিস্তান 274 রান করেছিল, বাংলাদেশের সামনে 275-এর টার্গেট, উইচ ইজ ভেরি অ্যাটেইনেবল একটা ওডিআই ম্যাচের জন্য। সেই ম্যাচে যখন আমরা ব্যাট করতে নেমেছিলাম, আমাদের অ্যাপ্রোচটা কিন্তু খুবই গড়পড়তা ছিল আমি বলবো। 3 নম্বরে নাজমুল হোসেন শান্ত এসছেন, তাকেও টপ অর্ডার ক্যাটাগরিতে রেখে দেওয়া যায় উইথ দ্য 2 ওপেনার্স। তারা যখন ব্যর্থ হয়েছেন, মিডল অর্ডারে কারা কারা ছিলেন? লিটন দাস ছিলেন, তাওহিদ হৃদয় ছিলেন, আফিফ হোসেন ধ্রুবরা ছিলেন, মেহেদী হাসান মিরাজ ছিলেন। এই 4জন ব্যাটার মিলে আসলে কি করেছেন সেই ম্যাচগুলোতে? তাওহিদ হৃদয় 28 রানের একটা ইনিংস খেলেছিলেন 38 না 39 বল খেলে, এবং সেই ইনিংসটা দেখে খুব লেবার্ড মনে হচ্ছিল। মানে তিনি স্ট্রাগল করছিলেন গ্যাপগুলো বের করতে, তার রেগুলার বেসিসে স্ট্রাইক রোটেট করতে তিনি স্ট্রাগল করছিলেন, দু একটা বাউন্ডারি হাঁকাচ্ছিলেন, তারপরও তার স্ট্রাইক রেটটা কিন্তু ঘুরে ফিরে ওই 65 70 75-এর ভিতরে থাকছিল, যেখানে বাংলাদেশের প্রয়োজন ছিল 6-এর উপর করে রান তোলা। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ বিশালভাবে স্ট্রাগল করেছে। আপনি তৃতীয় ম্যাচটার দিকেও তাকান, সেখানে বাংলাদেশ আগে ব্যাট করেছিল, তানজিদ তামিম এত দারুণ একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, নাজমুল শান্তও কিছু রান পেয়েছেন। তারপর যখন লিটন এবং তাওহিদ হৃদয় মিডল ওভার ফেজটাকে ন্যাভিগেট করে ডেথের দিকে নিয়ে যাচ্ছিলেন, কি ধরনের ব্যাটিং করেছেন তারা আপনি একটু চিন্তা করে দেখেন। যেই পর্যায়ে বাংলাদেশের আসলেই 320-30-এ যাওয়ার কথা, সেখান থেকে আমরা অন্তত 40-45 রান কম করেছি। আমরা 290 রানে আমাদের ইনিংসটা শেষ হয়েছে এবং লিটন দাস, তাওহিদ হৃদয় তারা জাস্ট অ্যাবাভ 100 স্ট্রাইক রেট, এই স্ট্রাইক রেটে তারা ব্যাটিং করেছেন, যেখানে কিনা তাদের 120-30-40 স্ট্রাইক রেটে চলে যাওয়ার কথা। যেহেতু একটা ভালো প্ল্যাটফর্ম, একটা ভালো উইকেট এবং অ্যাবিলিটিটা তারা আসলে দেখাতে পারছিল না, সেট হতে অনেক বেশি সময় নিয়ে ফেলছিল, অনেক বেশি ডট বল তারা খেলেছেন, পরবর্তীতে সেটা পুষিয়েও তারা দিতে পারেনি এবং সেই সাহসটাও তারা দেখাতে পারেনি যে বড় বড় শট তারা খেলবেন। নিজেদের উইকেটটা রেখে 50 ওভার ব্যাট করাটাই যেন বাংলাদেশের মিডল অর্ডারের জন্য এখন বিশাল বড় একটা চ্যালেঞ্জ। আর আরও একটা বিগ পয়েন্ট আমি বলবো, যেই জায়গাটায় নাম্বার 7 ওই পজিশনটায় বাংলাদেশ আগে কাদেরকে খেলাতো, নাসির হোসেনরা সেই জায়গায় খেলতেন, সাব্বির রহমানদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, ইভেন সৌম্য সরকারও সেখানে কয়েকবার খেলেছেন। আর মাহমুদুল্লাহ রিয়াদ তো আছেনই, বাংলাদেশের আমি বলবো যে সবচেয়ে ভালো নাম্বার 7 ব্যাটার বাংলাদেশের ওডিআই হিস্ট্রির মাহমুদুল্লাহ রিয়াদ। এই পজিশনগুলোতে আসলে কোনো রিপ্লেসমেন্ট আমরা পাইনি। এখন ব্যাটিং করছেন কে? মেহেদী হাসান মিরাজ। তার কি আসলে ওই হিটিং অ্যাবিলিটিটা রয়েছে? একটা ক্রাইসিস মোমেন্টে হয়তো মেহেদী আপনাকে একটা ভালো ইনিংস ধরে দিতে পারবেন, ধরেন 180 বলে 120 রান লাগবে, সেটা মেহেদী হাসান মিরাজের জন্য একটা টেইলার মেড গেম। তিনি বোলারদের সঙ্গে ব্যাটিং করে ওই 180 বল থেকে 120 আপনাকে বের করে দিতে পারবেন। তবে যদি 6-এর উপর করে রান প্রয়োজন হয় প্রতি ওভারে, তখন কি সেই অ্যাবিলিটিটা মেহেদী হাসান মিরাজ রাখেন? আমার তো মনে হয় না। তার ওভারঅল ক্যারিয়ার স্ট্রাইক রেটটা দেখেন, সেখানে দেখলেই বুঝতে পারবেন যে হি ইজ নট ওয়েল নোন ফর বিগ হিটিং। নাম্বার 7টা আমাদের জন্য বিশাল বড় একটা সমস্যার জায়গা। নাম্বার 4, 5, 6 সেটাও কিন্তু আমাদের কারেন্টলি একটা সমস্যার জায়গা। লিটন একটা টপ অর্ডার ব্যাটার হয়েও তাকে কিন্তু মিডল অর্ডারে খেলানো হচ্ছে আউট অফ পজিশন। তাওহিদ হৃদয় আমাদের একমাত্র প্রপার মিডল অর্ডার ব্যাটার, কিন্তু তার ক্যারিয়ারটা যদি দেখেন, হ্যাঁ তার অ্যাভারেজটা 34-35-এর মতো, তবে তার রানগুলো যে তিনি তুলেছেন, কয়টা ম্যাচে তিনি আসলে উইনিং কজে রানগুলো তুলতে পেরেছেন? মোস্টলি দেখা গিয়েছে তিনি এক প্রান্ত টিকে ধরে দাঁড়িয়ে রয়েছেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তার গিয়ার শিফটিংটা তিনি ঠিকমতো করতে পারছেন না এবং সেই করতে না পারার রিস্কটাই তিনি নেন না। নিলে তো আউটই হয়ে যাবেন, হয়তো অ্যাভারেজটা তার 34 থাকতো না, হয়তো 30-এর কম থাকতো। স্ট্রাইক রেট তার মাত্র 77 ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এটা আসলে বেমানান বলা যায়। সো এই ইম্প্রুভমেন্টগুলো ব্যাটারদেরই করতে হবে, যারা এই মুহূর্তে রয়েছে তাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং আমি আশা করব বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটাররা এখন ওডিআইয়ের দিকে একটু ফোকাসটা বাড়াবেন, কারণ আমাদের কিন্তু সামনেই বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ। সো সেই বিষয়টা নিয়েই মাথা ঘামিয়ে সেই প্রস্তুতিটা বাংলাদেশের নিতে হবে। সামনে নিউজিল্যান্ড সিরিজ আছে, ঘরের মাটিতে 3 ম্যাচের ওডিআই সিরিজ আছে। সেই সিরিজের আগেই আমি আশা করব কিছুটা
গ্রাউন্ড ওয়ার্ক বাংলাদেশের মিডল অর্ডার করবে এবং যদি সেটা নাও হয়, বাইরে থেকে যদি আকবর আলীর মতো কাউকে নিয়ে এসে একটা চেষ্টা করে দেখা হয়, তাতেও কিন্তু মন্দ নয়। আকবর আলীকে দিয়ে চেষ্টা করলে সমস্যা নেই, একটা সিরিজটাকে ট্রাই করানো যেতেই পারে, কারণ রিসেন্ট সময় ডোমেস্টিক সার্কিটে আকবর কিন্তু ওয়ানডেতে খুব ভালো স্ট্রাইক রেট মেনটেন করে নাম্বার 6 নাম্বার 7 যে জায়গাটা নিয়ে বাংলাদেশের স্ট্রাগল, যে একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলেও সেই টেম্পোটা বাড়াতে পারছে না, সেটা অন্তত তিনি করতে পারবেন। তো দেখা যাক বাংলাদেশের মিডল অর্ডার সলিউশনটা সামনে কিভাবে আসে, এই ক্রিকেটাররাই নিজেদের শুধরে নেন নাকি বাইরে থেকে নতুন কাউকে আমাদের নিয়ে আসতে হয়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন বাংলাদেশের মিডল অর্ডার সলিউশনটায় আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় মিডল অর্ডারে কি করতে পারলে বাংলাদেশ কারেন্ট যেই ওয়ার্ল্ড ক্রিকেটে যে ট্রেন্ডিং ব্যাটিংটা রয়েছে, আধুনিক ক্রিকেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মিডল অর্ডার ব্যাটিং, সেটা কিভাবে তারা করতে পারবে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।